আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করাবো। তো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান বিষয় ও তার বিবর্তন। তো রাষ্ট্রবিজ্ঞানে আমরা সিলেবাস সম্পর্কে কিছু বলছি না, আমরা যে অধ্যায়টা পড়াবো সেই অধ্যায় থেকে কী কী আসতে পারে না আসতে পারে সেটা বলে দিলেই সিলেবাস বলা হবে। তো প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র 6 নম্বরের আসার কথা, তাহলে শর্ট ছাড়া কিছুই আসবে না। কিন্তু আমাদের পশ্চিমবাংলার যে মধ্যশিক্ষা পর্ষদ আছে এইটাকে মানছে না, তার কারণ এই জায়গা থেকেও 8 নম্বরের কোশ্চেন দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের সিলেবাস বিভাজনটা কীরকম হবে না হবে আমরা কেউ বলতে পারবো না, তার কারণ যেটা নির্দেশিকায় বলা আছে সেটা কিন্তু মানে না। তাহলে আমাদের করতে হবে কি, 8 নম্বরের জন্য নোটস পত্র তৈরি করে রাখতে হবে। তো এই প্রথম অধ্যায় থেকে আমরা 3খানা নোট তৈরি করে রাখব। তো কি কি নোট 3টে তৈরি করে রাখব, আমরা ভিডিও চলাকালীন, অর্থাৎ যার উপরে ভিডিও হবে, যে নোটসগুলোর উপর ভিডিও করব আমরা, ওগুলো আমরা বলে দেবো কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে শর্টও পড়তে হবে এবং বড় কোশ্চেনও পড়তে হবে। তো আমরা এই নির্দেশিকা মানব না, তার কারণ মেনে লাভ নাই। তার কারণ যে নির্দেশিকা বলা আছে সে নির্দেশিকায় কার্যকরী হয় না। তো সে যাই হোক, আমরা রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞানের কি বিষয়বস্তু, কতটা তার পরিধি আছে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কি, এইসব বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান ও তার বিষয়, আমরা প্রথমেই জেনে নেব যে রাষ্ট্রবিজ্ঞানের যে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন গৃহীত হয়েছিল, সেই আন্তর্জাতিক গৃহীত সম্মেলনের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি বিষয় ছিল। কী সেই বিষয়? যেমন রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক দল, গোষ্ঠী, জনমত এবং আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক সংগঠন, এইগুলোই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো আমরা প্রথমে রাষ্ট্রবিজ্ঞানের সূচনাটা দেখে নেব। কি রাষ্ট্রবিজ্ঞানের সূচনা আছে? রাষ্ট্রবিজ্ঞানের সূচনা, কি সূচনা আছে রাষ্ট্রবিজ্ঞানের? আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, একথা আগে অ্যারিস্টটল বলে দিয়েছে। রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান হিসাবে স্বতন্ত্র তাৎপর্য আছে তার। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন একদিনে হয়নি, অনেক দিনের, প্রায় 2500 বছর যাবৎ রাষ্ট্রবিজ্ঞানের নতুন নতুন চিন্তায় একটা বিবর্তন হয়ে চলে এসছে। ওই ধারাবাহিকতাও আজ কোনো বিরাম নেই, এখন অবধি সেই বিবর্তন চলছে। তো রাষ্ট্রবিজ্ঞান হলো এমন এক সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের চর্চা শুরু হয়েছিল বহুকাল আগে, আর সেটা হয়েছিল প্রাচীন গ্রীসে। প্রথম সূত্রপাত হয়েছিল আজ থেকে 2500 বছর আগে। গ্রীসে একদল চিন্তাবিদ, যারা বছরের পর বছর দীর্ঘ চিন্তাভাবনা করে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা করেছিলেন। তো গ্রীসের একদল চিন্তাবিদ যারা সফিস্ট নামে পরিচিত ছিল, অবশ্যই মনে রাখতে হবে সফিস্ট, তারা সফিস্ট নামে পরিচিত ছিল। তো এই সফিস্ট ওরাই প্রথম রাষ্ট্রবিজ্ঞানের
সূত্রপাত করেন। আবার পরবর্তীকালে যুক্তিবাদী মনীষী, সমাজ শিক্ষক আর সক্রেটিস রাষ্ট্র চিন্তাধারাকে সত্য ও নীতিজ্ঞানের আলোচ্য বিষয় বলতে চেয়েছিলেন। আবার সেটাকে সোফিস্টরা খণ্ড খণ্ড করে দিয়েছে। যেমন সক্রেটিস, তার শিষ্য প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে সোফিস্টদের ধ্যান ধারণাকে খণ্ড করে রাজনৈতিক আলোচনায় দর্শন, নীতিবিজ্ঞানের প্রাধান্যকেই প্রতিষ্ঠাতা করেছিলেন। তো এই জন্যেই আবার এই যে তার বিখ্যাত গ্রন্থ, আবার সেইটাকে আরও সুসংবদ্ধ রূপ দিয়েছিল বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে পলিটিক্স। পলিটিক্সেই তিনি সর্বপ্রথম রাষ্ট্রচিন্তা, রাজনীতি বিজ্ঞানের পর্যায়ের উন্নতির কথা বলেছিলেন। আর এই জন্যেই অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এই জন্য অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এবার আমরা জেনে নেব রাষ্ট্রবিজ্ঞানের কী সংজ্ঞা আছে, কী সংজ্ঞা হতে পারে রাষ্ট্রবিজ্ঞানের। সেই সংজ্ঞা সমূহটুকু একটুকু জেনে নেব। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানে সংজ্ঞা প্রদান করেছেন। তার কারণ রাষ্ট্রবিজ্ঞান একদিনের প্রতিজ্ঞার ফল নয়, দীর্ঘ ২৫ বছর ধরে বিবর্তনের মধ্যে দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা হয়েছে। তাই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা একটা সুনির্দিষ্ট সংজ্ঞাই কিন্তু বলা যাবে না, তার কারণ সব সময় রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনশীল। তো রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অনেকেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। তাদের মধ্যে সাবেকি সংজ্ঞা আছে, আধুনিক সংজ্ঞা আছে আর মার্ক্সীয় সংজ্ঞা আছে। তাহলে এই তিনটি সংজ্ঞা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। তো প্রথমে ঐতিহ্যবাদী বা সাবেকি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সাবেকি সংজ্ঞা, সাবেকি সংজ্ঞা কি? সাবেকি সংজ্ঞা আছে সাবেকি বা ঐতিহ্যবাদী বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাদী বা সাবেকিক সংজ্ঞা মূলত রাষ্ট্রকেন্দ্রিক। তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির গঠন, তার কার্যাবলী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয় একটা ঐতিহ্যবাদী সংজ্ঞায় প্রাধান্য পেয়েছে। এই কারণেই যারা ঐতিহ্যবাদী সংজ্ঞায় প্রতিষ্ঠাতা করেছিলেন বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠা কেন্দ্র বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলে অভিহিত করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গেটেল। ইনি এক বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। গেটেলের কি অভিমত হচ্ছে? গেটেলের অভিমত এইটাই, রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান। আবার রাষ্ট্রবিজ্ঞানী ব্লুন্টসলি তিনি কি বলছেন? রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। আবার গার্ডনারের বক্তব্য কি? রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি। তাহলে এই তিনজনের মতামত খুবই ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে গেটেল কি বলছে? রাষ্ট্র হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান। ব্লুন্টসলি কি বলছে? ব্লুন্টসলি বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। আবার গার্ডনারের বক্তব্য হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি। তাহলে এইটা গেল রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এই ঐতিহ্যবাদী বা সাবেকি সংজ্ঞার মধ্যেই সরকার কেন্দ্রিক সংজ্ঞা আছে। যেমন সিলি, ক্যাটলেন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞান বলতে বুঝিয়েছেন যা সরকার সম্পর্কিত বিষয়ে অনুসন্ধান চালায়, সেই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আবার রাষ্ট্র এবং রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা একসঙ্গেই। তো অধ্যাপক গিলখ্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার উভয় সম্পর্কে আলোচনা করে। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী পল জানে বলেছেন যে সমাজবিজ্ঞানের যে শাখা, রাষ্ট্রের ভিত্তি, সরকারকে নিয়ে আলোচনা করে যারা, তারাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে এইটা গেল সাবেকি সংজ্ঞা।
এবার অরাষ্ট্রকেন্দ্রিক বা আধুনিক সংজ্ঞা কি? আধুনিক সংজ্ঞা, আধুনিক কি আধুনিক সংজ্ঞা আছে? আধুনিক সংজ্ঞাটা একটু আলোচনা করে নেই। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার ধারণাকে নাকচ করে দিয়ে তারা ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাদের অভিমত কি? রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র ও তার প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনায় সীমাবদ্ধ করে রাখলেই রাষ্ট্রবিজ্ঞানের জীবনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে না। তাদের মতে কি? তাদের মতে রাজনৈতিক দিকে সমাজের অন্যান্য বিষয় থেকে বিচ্ছিন্ন করে রাষ্ট্রবিজ্ঞানের অভ্যন্তরে যা কিছু পড়ে থাকবে, আচরণবাদী বা রাষ্ট্রবিজ্ঞানীরা ডেভিড স্টোনের বক্তব্য অনুসারে তার মূল্যের কর্তৃত্বমূলক বন্টন আলোচনা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। আবার রবার্ট ডাল, লাসওয়েল তারা কি বলছে? রাজনৈতিক আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান। রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু করতে তারা চেয়েছিলেন। তো লাসওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ। আবার অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিষয় যা সমাজভুক্ত ব্যক্তিদের বিরোধ এবং বিরোধের মীমাংসা সম্পর্কে আলোচনা করে। এটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এবার মার্ক্সীয় সংজ্ঞা কি? মার্ক্সীয় সংজ্ঞা, মার্ক্সবাদীরা আবার অন্য অভিমত প্রদান করেন। তারা কি বলে? মার্ক্সবাদীরা যে সংজ্ঞাটা প্রদান করছেন, অর্থাৎ মার্ক্সবাদী সংজ্ঞা একটু আলোচনা করে নেই। মার্ক্সবাদী কি সংজ্ঞা আছে বা মার্ক্সীয় সংজ্ঞা? মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সমাজের শ্রেণী সম্পর্ক ও শ্রেণী সংগ্রাম সম্পর্কিত বিচার বিশ্লেষণই হলো রাষ্ট্রবিজ্ঞান। মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্রের উৎপত্তি, তার প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা ব্যাখ্যা করতে চেয়েছিলেন। তো তাদের দৃষ্টিভঙ্গি অনুসারে, অর্থাৎ মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে সমাজের অর্থনৈতিক ব্যাখ্যা থেকে বিচ্ছিন্ন করে আলোচনা করে বা অসম্পূর্ণ বলে পরিগণিত হয়। তো অর্থনীতি নিরপেক্ষ রাজনীতি আলোচনা বিজ্ঞানসম্মত নয় বলে মার্ক্সবাদীরা দাবি করেন। আবার অনেকে কি বলে? রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে প্রগতিশীল বিজ্ঞান। ব্রাইস, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, ব্রাইসের মতে রাষ্ট্রবিজ্ঞান অসম্পূর্ণ বিজ্ঞান হলেও পরিবর্তিত জগতের প্রগতিশীল মানুষের রাজনৈতিক আচরণকে কেন্দ্র করে বা তার পরিধি যে বেড়ে চলেছে বৈজ্ঞানিক গতিতে বা বিশ্লেষণের মাধ্যমে, তাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ সহজভাবে যদি বলা হয় তো লর্ড ব্রাইস এই কথাই বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তো এই হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমরা সংজ্ঞা দিলাম, রাষ্ট্রবিজ্ঞানের সূচনা করলাম। তো সাবেকি সংজ্ঞা দিয়েছি, আধুনিক সংজ্ঞা দিয়েছি, মার্ক্সীয় সংজ্ঞা দিয়েছি। অনেকেই ভিন্ন ভিন্ন মত প্রদান করছে। তাই রাষ্ট্রবিজ্ঞানকে একটা সূত্রে বাঁধা খুবই মুশকিল। তার কারণ রাষ্ট্রবিজ্ঞান সবসময় প্রগতিশীল, ধারাবাহিকভাবে তার ক্রমপরিবর্তনশীল হয়ে আসছে। তাই এক সংজ্ঞায় ভূষিত করা যাবে না রাষ্ট্রবিজ্ঞানকে। সব সময় যুগে 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 পরিবর্তন হতে 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 চলে যাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায়। তাই সর্বসম্মতভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্ধারণ করা সম্ভব নয়। তার কারণ যুগে যুগে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পরিবর্তনশীল হয়ে চলছে। আমরা অনেক রাষ্ট্রবিজ্ঞানের অনেক অভিমত দিয়ে দেখলাম। তো সেই অভিমত অনুযায়ী আমাদের যদি শর্ট কোশ্চেনে আসার সম্ভাবনা থাকতে পারে, যে অভিমতগুলো দিলাম হয়তো একটা তুলে দিতে পারে। তখন বলবে যে এটি কার সংজ্ঞা, কোন রাষ্ট্রবিজ্ঞানের, অবশ্যই সে উত্তরটা দিতে হবে। তো ওই জন্যে খুঁটিনাটি বই পড়তে হবে, তা না হলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে নাম্বার পাওয়া খুবই মুশকিল। বড় সব কোশ্চেন কমন পাওয়া যাবে কিন্তু শর্টটাই মুশকিল। তাহলে এই অধ্যায় থেকে আমি আগেই বলে দিয়েছি, প্রথম অধ্যায় থেকে মোটেই 6 নাম্বার আছে। তো মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী
তারা যে নির্দেশিকা দিয়েছেন যে এই রাষ্ট্রবিজ্ঞান বিষয় তার বিবর্তন থেকে শুধুমাত্র 6 নম্বরে আসবে, কিন্তু আমরা দেখছি যে অনেক সালে এই অধ্যায় থেকে বড় কোশ্চেনও চলে এসেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? তো আমাদেরকে এখানে বড় কোশ্চেন তৈরি করে রাখতে হবে। তাই এই জায়গা থেকে একটা বড় কোশ্চেন হতেই পারে যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কী, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কী, তার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। এইভাবে এই রকমভাবে একটা কোশ্চেন আসতেই পারে। তাহলে এই জায়গা থেকে একটা অবশ্যই কোশ্চেন তৈরি করে রাখতে হবে, আর বড় কোশ্চেনও করতে হবে, শর্ট তো অবশ্যই করতে হবে, শর্ট তো আসবেই। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।